সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইসলামে একটি শব্দ আছে মুনাফেকি। এটিকে ইংরেজিতে হিপোক্রেসিও বলা হয়, বাংলা করলে এটি দাঁড়ায় দ্বিচারিতা। তো এসব মুনাফেকি যারা করে তাদেরকে বলা হয় মুনাফেক। তো এই মুনাফেক কারা, এ সম্পর্কে ইসলামে বলা হয়েছে মুনাফিকের নিদর্শন হলো তিনটি: কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে। আমাদের দেশের রাজনীতির একটি অন্যতম বড় সমস্যা হচ্ছে এখানে সবাই মুনাফেকি করে। আমাদের দেশের রাজনীতিবিদরা চরম মুনাফেক। তারা কথায় কথায় মিথ্যা বলে এবং ওয়াদা ভঙ্গ করে। যেমন আমাদের দেশের রাজনীতিবিদদের কমন ডায়লগ হচ্ছে, আমরা জনগণের জন্য রাজনীতি করি। ঘোড়ার ডিম। তারা কখনোই জনগণের জন্য রাজনীতি করে না। এর জন্য বেশি দূর যেতে হবে না। আপনি এইবারের নির্বাচনে বিভিন্ন নেতাদের দেওয়া হলফনামা দেখলেই বুঝতে পারবেন। সেখানে আপনি দেখতে পাবেন কোনো ধরনের ব্যবসা চাকরি ছাড়াই তারা কিভাবে শুধু রাজনীতি করে কোটিপতি হয়ে গেছে। শুধু তাই না, সেখানেও তারা চরম মিথ্যা বলেছে। তারা সম্পদের হিসাব এমন কমিয়ে দেখিয়েছে যা অবিশ্বাস্য। এছাড়াও আমাদের রাজনীতিবিদদের মুনাফিকির আরও একটি জায়গা হচ্ছে ভারত বিরোধিতা। পাশাপাশি দুটি দেশের একটি যখন বড় হয় এবং সামরিক খাতে শক্তিশালী হয়, তখন স্বাভাবিকভাবে সে তার পাশের ছোট দেশকে ডমিনেট করার চেষ্টা করে। তাই সবসময় সেই ছোট দেশের জনগণ বড় দেশকে বিরোধিতা করে। বাংলাদেশের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটেছে। বাংলাদেশের উপর ভারত সবসময় ডমিনেট করার চেষ্টা করেছে, যার ফলে বাংলাদেশের জনগণ সবসময় ভারত বিরোধী। আর এই সময়, বর্তমান সময়ে ভারত বিরোধিতা চরম পর্যায়ে রয়েছে। আর এই ভারত বিরোধিতাকে পুঁজি করে মুনাফিকি করে রাজনীতি করার চেষ্টা করছে বর্তমানে সব রাজনৈতিক দল। এক্ষেত্রে সবার আগে এগিয়ে আছে জামাত। জামাত শুধু এখন না, বাংলাদেশের জন্মের পর থেকে ভারত বিরোধী রাজনীতি করছে। আর তারা সুযোগ পেলেই ভারত বিরোধী মনোভাব উস্কে দেবার চেষ্টা করে। আর এই সময়ে তো তারা লিড দিচ্ছে, ভারত বিরোধীদের উস্কানি দিচ্ছে। ফলাফল, বর্তমানে ভারত ও বাংলাদেশের সম্পর্ক সবচেয়ে তলানিতে। কিন্তু মজার বিষয় হচ্ছে, যে জামাত জনগণকে ভারত বিরোধী মনোভাবের জন্য উস্কে দিচ্ছে, কথায় কথায় ভারতের অ্যাম্বাসি ঘেরাও করার কথা বলছে, 7 সিস্টারকে খেয়ে দেওয়ার কথা বলছে, সেই জামাত জনগণের অলক্ষ্যের তলে তলে ভারতের সাথে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে। গতকাল একটি সংবাদ প্রকাশ হয়, যেখানে বলা হয় বাংলাদেশ জামাতে ইসলামী আমির শফিকুর রহমান 2025 সালে তার বাইপাস সার্জারির পর ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। আর এটি বর্তমান জামাতের আমির শফিকুর রহমান নিজে মুখে স্বীকার করেছেন। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে নিজেই এই স্টেটমেন্ট দেন। তাহলে তিনি ভারতের সাথে যে তার এই বৈঠক হয়েছিল সেটি গোপন রেখেছিলেন কেন? জনগণকে কেন জানাননি? এই বিষয়ে তার উত্তর হচ্ছে, ভারতীয় ওই কর্মকর্তা বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন। ধরে নিলাম ওই কর্মকর্তা আপনাকে বিষয়টি গোপন রাখতে বলেছে, কিন্তু তারপরও আপনি কেন গোপন রেখেছেন? আপনার কমিটমেন্ট তো ভারতের কাছে না, আপনার কমিটমেন্ট তো বাংলাদেশের জনগণের কাছে। আপনি কেন বাংলাদেশের জনগণের কাছে আপনার অবস্থান স্পষ্ট করলেন না? সেই উত্তর তিনি সরাসরি না দিলেও আকার ইঙ্গিতে ঠিকই দিয়েছেন, আর সেটি হচ্ছে ভারতের আনুগত্য লাভের চেষ্টা। এই বিষয়ে তিনি বলেন, আমাদের সবার কাছে এবং একে অপরের কাছে উন্মুক্ত হতে হবে। আমাদের সম্পর্ক উন্নয়ন ছাড়া অন্য কোনো বিকল্প নেই। বাহ, ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন ছাড়া গতি নেই। তাহলে এতদিন কেন ভারত বাংলাদেশের বিরোধিতার কথা বলেছেন? জনগণের মাঝে চরম ঘৃণা ছড়িয়ে দিয়েছেন। তাদেরকে কেন বোঝানোর চেষ্টা করেননি দুই দেশের সম্পর্ক উন্নয়নই হবে বাংলাদেশের জন্য সর্বোৎকৃষ্ট? কারণ আপনারা চাননি, আপনারা মুনাফিকি করেছেন। আপনারা ঠিকই জানতেন ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব না। এটি হতেই পারে না, কারণ ভারত আমাদের 3 দিক থেকে ঘিরে রেখেছে। এছাড়াও আমরা অনেক ক্ষেত্রে ভারতের উপরে নির্ভরশীল। তাই আপনাদের উচিত ছিল জনগণের মাঝে সেটি বোঝানো এবং ভারতকেও বার্তা দেওয়া যে আমরা সমতার সম্পর্ক চাই। কিন্তু আপনারা সেটি করেননি। আপনারা তলে তলে বাংলাদেশ বিক্রি করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন। আপনারা চরম মুনাফিকি করেছেন। এতক্ষণ শুনে বিএনপির যেসব সমর্থক খুশি হচ্ছেন তাদেরকে জানিয়ে রাখি, আপনাদের দল বিএনপিও কম বড় মুনাফেক না। আপনাদের নেতা তারেক রহমানও অনেক বড় মুনাফেক। তারেক রহমান কেন দেশে আসছে না, এই প্রশ্ন নিয়ে যখন বিএনপি জেরবার, খালেদা জিয়া অসুস্থ হওয়ার পরও, মৃত্যু শয্যার কাছে থাকার পরও যখন তারেক রহমান দেশে আসে না, তখন চারিদিকে যখন সমালোচনা,
তখন গত মাসের নভেম্বরে তারেক রহমান মিনমিন করে স্ট্যাটাস দিয়ে কি লিখেছিলেন ভুলে গেছেন? সেখানে তিনি লিখেছিলেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। সে বলতে না পারলেও আমরা ঠিকই জানি সেই কিন্তু আসলে কি। সেই কিন্তু হচ্ছে দুটি। প্রথম হচ্ছে আমেরিকা আর দ্বিতীয়টি হচ্ছে ভারত। তারেক রহমানকে আমেরিকা পছন্দ করে না, আমরা সবাই জানি। 2008 সাল থেকেই আমেরিকা তারেক রহমানকে ব্ল্যাক লিস্টে উঠিয়ে রেখেছে। আর 2004 সালে চট্টগ্রামে যখন 10 ট্রাক অস্ত্র ধরা পড়ে, তখন ভারতের সাথে বিএনপির সম্পর্ক চরম অবনতি ঘটে। এর জন্য ভারত বিএনপিকে, বিশেষ করে তারেক রহমানকে দায়ী করে। তারা অভিযোগ করে এই অস্ত্র পাঠানো হচ্ছিল আসামে উলফার জন্য, আর এই কাজের সাথে জড়িত ছিল তারেক রহমান ও পাকিস্তানের আইএসআই। এরপর থেকে ভারত বিএনপিকে পুরোপুরি অবিশ্বাস করতে শুরু করে। আর এই জন্যই তারেক রহমান বাংলাদেশে আসুক ভারত তা চাইতো না। কিন্তু কোনো এক জাদু বলে হঠাৎ করে 26শে ডিসেম্বর ঢাকায় চলে আসেন তারেক রহমান। যে কাজটি 1 মাস আগে অসম্ভব ছিল, সেটি কিভাবে সম্ভব হলো? এর একমাত্র কারণ হচ্ছে তলে তলে ভারতের সাথে লবিং। ভারতকে যে কোনোভাবেই হোক বিএনপি রাজি করাতে পেরেছে, তাদেরকে বিশ্বাস করাতে পেরেছে যে তারেক রহমান ভারতের জন্য থ্রেট না। তারা অতীতে যে ভুল করেছে তার কখনো তারা করবে না। তাই তলে তলে তারা ভারতের সাথে গোপন চুক্তি করেছে। তারেক রহমান যে সত্যি নিজেকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছেন, তাতে সিলমোহর পড়ে যায় খালেদা জিয়ার জানাজার সময়। খালেদা জিয়ার জানাজা অ্যাটেন্ড করতে ভারত থেকে ছুটে আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আমি জানি আমার কথা অনেকের পছন্দ হবে না, বিশ্বাসও করবে না, করতেও হবে না। আমি তাদেরকে শুধু একটু বলি, ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, যে দল সবসময় ভারত বিরোধিতার কথা বলে, আর যে ভারত যে দলের নেতাকে দু চোখে দেখতে পারে না, সেই নেতার মায়ের মৃত্যুতে সেই দেশের অন্যতম শক্তিশালী একজন মন্ত্রী ছুটে আসবে, এটি কোনো স্বাভাবিক ঘটনা আপনার কাছে মনে হতে পারে, আমার কাছে না। কারণ তলে তলে ঠিকই এই দুজনের একটি সম্পর্ক হয়েছে। হতেই পারে, আমি এতে খারাপ কোনো কিছু দেখি না। দেখুন, আমি ভারত বিরোধিতার কথা বলি না। আমি সবসময় চাই ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নত হোক এবং সেটি হোক সমতার ভিত্তিতে। তাই আমিও চাই আমাদের দেশের রাজনীতিবিদরা ভারতের সাথে একটি সুসম্পর্ক গড়ে তুলুক। এটি দুই দেশের জন্যই ভালো। কিন্তু আমার সমস্যা ওই একটি জায়গায়, মুনাফিকিতে। তারা কেন মুখে মুখে ভারত বিরোধিতার কথা বলে, উপরে উপরে দেশপ্রেমের কথা বলে, আর তলে তলে ভারতের সাথে হাত মেলায়? আমার সমস্যা এখানেই। শুরু করেছিলাম ইসলাম দিয়ে, শেষও করতে চাই ইসলাম দিয়ে। যারা এসব মুনাফিকি করেন তাদেরকে একটি জিনিস বলে রাখি, আপনাদের পরিণতি সম্পর্কে কোরআন শরীফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। কোরআনে আপনাদের পরিণতি সম্পর্কে বলা হয়েছে, নিশ্চয়ই মুনাফিকেরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। সূরা নিসা আয়াত 145। আমি জানি এতে আমাদের মুনাফিক রাজনীতিবিদদের কিছুই হবে না, কারণ তারা যদি আল্লাহকে ভয়ই পেত, তাহলে কি তারা মুনাফিকি করত? কখনোই করত না। তাই তাদের মুনাফিকি কখনো যাবে না, আর আমাদের দুর্ভোগ কখনো শেষ হবে না। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।